আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে আমরা কাজ ক্ষমতা শক্তির লেকচার অন করেছিলাম, আজকে আমরা লেকচার 2 করব এবং আজকে আমরা শক্তির পার্টটুকু কভার করব। ঠিক আছে, তো শুরু করা যাক শক্তি দিয়ে। লেকচার অনে আমরা কাজ নিয়ে আলোচনা করেছিলাম, এখন আমরা শক্তি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, শক্তি। তো প্রথমে আমরা যদি বলতে চাই শক্তি কি, শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্য। কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে। কি বলে? কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। তোমাকে যদি বলে এক কথায় বলো শক্তি কি, তাহলে তোমরা বলবে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। ঠিক আছে, আমরা যে কাজ করতে পারি আর এই কাজ করার যে সামর্থ্যটা আমাদেরকে যোগায় সেটাই হচ্ছে কি? শক্তি। তো শক্তি কি? শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্য। শক্তি আর কাজ, কাজ এবং শক্তি, কাজ ও শক্তি হচ্ছে সমতুল্য। মনে রাখবা কি? কাজ ও শক্তি হচ্ছে সমতুল্য। কাজ ও শক্তি কি? সমতুল্য। ঠিক আছে, কাজ ও শক্তি সমতুল্য অর্থাৎ সিমিলার টাইপের কিছু। ঠিক আছে, এখন কাজ কাজ ও শক্তির মাত্রা একই, বা শক্তির মাত্রা ও একক একই, কাজ ও শক্তির একক সেম বা একই। সেটা কি? সেটা হচ্ছে জুল। সেটা হচ্ছে জুল। সেটা কি? জুল। কাজ ও শক্তির একক একই, সেটা হচ্ছে কি? জুল। আমরা ফার্স্ট ক্লাসে শিখেছিলাম যে কাজের একক জুল। ঠিক আছে, কাজ ও শক্তির একক একই, জুল। এবং যেহেতু আমরা বলেছি কাজ ও শক্তি সমতুল্য, সেম সিমিলার জিনিস, তাহলে কাজ ও শক্তি একক একই, সেটা হচ্ছে জুল। এবং কাজ ও শক্তির মাত্রাও সেম, মাত্রা একই, সেটা হচ্ছে ml স্কয়ার টি ইনভার্স 2। ঠিক আছে, ml স্কয়ার টি ইনভার্স 2। যারা যারা কাজের একক এবং কাজের মাত্রা মনে থাকবে, যাদের যাদের, তাদের শক্তির মাত্রা এমনি মনে থাকবে। ঠিক আছে, তো শক্তির মাত্রাতে প্যারা নাই মনে রাখার জন্য, শক্তির মাত্রা মনে রাখার জন্য কোনো প্যারা নাই। যারা কাজের মাত্রা মনে রাখতে পারবে তারা শক্তির মাত্রা এমনি মনে রাখতে পারবে, কারণ কাজ ও শক্তির এককও সেম, মাত্রাও সেম। ঠিক আছে, এখন এখন আমরা তো বললাম যে কাজ করার সামর্থ্যকে কি বলে? শক্তি বলে। কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। এখন ওটা আমরা প্রুভ করবো কি করে? দেখো, এখন ধরো এটা একটা রাস্তা। ধরো যারা দেখেছো ট্রাক, ট্রাক যখন ব্রেক কষে তখন কি ট্রাক যেখানে ব্রেক কষে সেখানে থেমে যেতে পারে? ট্রাক কিন্তু ব্রেক কষার পরে কিন্তু আর একটু যাওয়ার পরে থামে। তোমরা তো সবাই দেখেছো ট্রাক যখন ব্রেক মারে বা ব্রেক কষে তখন কি ট্রাক যেখানে ব্রেক কষে সেখানে কি থেমে যায়? না, থামে না। কি করে? আর একটু সামনে যায়, তারপরে থামে। কেন এটা হয়? যেখানে ব্রেক মারে সেখানে থামে না কেন? সেটা হচ্ছে কাজ করার পরে, আমরা যখন কাজ করি তারপরে নিজের শক্তি, যে শক্তিটা জমা থাকলো ট্রাকের মধ্যে কাজ করার ফলে, সেই শক্তির কারণে ট্রাক আর একটু সামনে যায়, তারপর থামে। যেমন তোমরা বলতে পারো, ধরো আমি ধরো আজ কি করলাম, ধরো একটা বস্তুকে আমি উপরে নিয়ে গেলাম, উপরে নিয়ে যাওয়ার পরে ফেলে দিলাম নিচে। তো আমি উপরে যখন একটা বস্তু নিয়ে গেলাম তখন কিন্তু আমি একটা কাজ করেছি, তাই না? তখন ওই বস্তুটাকে আমি যদি ছাদতে ফেলে দিই, তখন ওই বস্তুটা কেন পড়লো নিচে? অবশ্যই বস্তুটা শক্তি ছিল, বস্তুটার মধ্যে শক্তি জমা ছিল, এর জন্য বস্তুটা উপর থেকে নিচে বিনা কাজেই পড়ে গেছে নিচে। ঠিক আছে না? তো আমরা যখন বস্তুটাকে উপরে নিয়ে গেলাম তখন বস্তুর মধ্যে কাজ কাজ করার সামর্থ্য জমা হয়েছে বা কাজ করার সামর্থ্য অর্জন করেছে বস্তুটি, এর জন্য বস্তুটি উপর থেকে কি হয়েছে? নিচে পড়েছে, তাই না? কোন একটি বস্তুকে তুমি যখন বল প্রয়োগ করবা, সেই বস্তুটি কিন্তু মানে সঙ্গে সঙ্গে থেমে যাবে না, কাজ শেষ হওয়ার পরে একটু যাবে। কাজ শেষ, ওই বস্তুটার উপরে বল প্রয়োগ করার, বল সরিয়ে নেওয়ার ফলে, বল ওই বস্তুটার উপরে যদি বল সরিয়ে নাও, ধরো এটা একটা বস্তু, এটা একটা বস্তু, এই বস্তুর উপরে তুমি একটা ফোর্স অ্যাপ্লাই করলে, এই বস্তুটা ধরো এত দূর ফোর্স অ্যাপ্লাই করলে, তুমি এত দূর ফোর্স অ্যাপ্লাই করলে, ঠিক আছে?
তো এখানে যে ফোর্স অ্যাপ্লাই বন্ধ করে দিয়েছো, তো এই বস্তুটা এখানে থেমে যাবে না, এই বস্তুটা কি হবে আর একটু সামনে যাবে, এতটুকু সামনে যাবে। এটা কেন হলো? এটা কেন হলো? আমি তো বল প্রয়োগ করছি এতদূর, বা আমি এতদূর কাজ সম্পূর্ণ করেছি, বাট এই বস্তুটা কিন্তু এখানে থামেনি। এই বস্তুটা কিন্তু কাজ থামানোর পরে এই বস্তুটা আরো এতদূর সরে এসেছে। এটা কেন? এটা হচ্ছে বস্তুর মধ্যে কাজ জমে, বস্তুর মধ্যে আমরা যে কাজ বল প্রয়োগ করেছিলাম, কাজ করেছিলাম, কাজ করার ফলে বস্তুর মধ্যে একটা শক্তি জমা ছিল। এই শক্তি পরবর্তীতে অ্যাপ্লাই করে এই বস্তুটা একটু কি হয়েছে, সরে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে কাজ। আর এই জন্যই বলে কাজ ও শক্তি সিমিলার। ঠিক আছে, তোমরা যখন বড় ইন্টারমিডিয়েটে উঠবে তখন দেখবে কাজ শক্তি উপপাদ্য একটা আছে। ঠিক আছে, শক্তি রূপান্তরকেই কাজ বলে। ঠিক আছে, শক্তি রূপান্তর দেখবে, শক্তি রূপান্তর বা কাজ শক্তি একটা উপপাদ্য আছে ইন্টারমিডিয়েটে, তখন তোমরা যখন যাবে তখন দেখবে যে কাজ আর শক্তি সিমিলার জিনিস। ঠিক আছে, তো আমরা যদি শক্তি নিয়ে আলোচনা করতে চাই, শক্তির সাধারণ রূপ হচ্ছে, শক্তির অনেক অনেক ধরনের শক্তি আছে এবং শক্তির কনভার্ট আছে। এক শক্তি থেকে আরেক শক্তি রূপান্তর করা যায়। ঠিক আছে, যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তি রূপান্তর করা যায়, যান্ত্রিক শক্তি থেকে তোমার তাপ শক্তি উৎপন্ন করা যায়। ঠিক আছে, শক্তির অনেক কনভার্ট আছে। ঠিক আছে, তো শক্তির অনেক রূপও আছে। তো শক্তির সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে ভাইয়া কি, যান্ত্রিক শক্তি। শক্তির শক্তির সাধারণ রূপ কি? শক্তির সাধারণ রূপ কি? শক্তির সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি। শক্তির সাধারণ রূপ কি ভাইয়া? যান্ত্রিক শক্তি। শক্তির সাধারণ রূপ কি? যান্ত্রিক শক্তি। ঠিক আছে, তোমরা ভাইয়া আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে এবং পারলে নোট করার চেষ্টা করবে। ঠিক আছে, ক্লাসে যখন তোমরা নোট করবে, ক্লাসের পড়া তখন ক্লাসেই হয়ে যাবে, তখন তোমাকে এক্সট্রা এফোর্ট দেওয়া লাগবে না, হালকা টাচ দিলেই তোমার ক্লাসের পড়াটা হয়ে যাবে। এর জন্য ক্লাসের কথাগুলো মনোযোগ সহকারে শুনবে এবং আমি যা বোর্ডে লিখবো ওগুলা খাতায় নোট করার চেষ্টা করবে। ঠিক আছে, তোমরা আমার উপরে ভরসা রাখো, আমি যেগুলো বোর্ডে করাবো, আমি যেগুলো বলবো 100% তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, কাভার হয়ে যাবে, এসএসসি লেভেলে তোমাদের কাভার হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কাজ করার সামর্থ্যের শক্তি বলে, এবং শক্তির সাধারণ রূপ হচ্ছে কি, যান্ত্রিক শক্তি। এতদূর তোমরা সকলেই আশা করছি বুঝতে পেরেছো। তো আমরা যদি যান্ত্রিক শক্তি নিয়ে কথা বলি, যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি, এই যান্ত্রিক শক্তিকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বিভব শক্তি, আর একটা কি গতি শক্তি। একটা কি বিভব শক্তি আর একটা কি গতি শক্তি। একটা বিভব শক্তি আর একটা কি গতি শক্তি। শক্তির সাধারণ রূপ যান্ত্রিক শক্তি, এবং যান্ত্রিক শক্তিকে দুইটা পার্টে ভাগ করা যায়, সেটা হচ্ছে বিভব শক্তি আর একটা কি গতি শক্তি। ঠিক আছে, এখন আমরা দুইটা সিনারিও দেখবো। কি দেখবো? দুইটা সিনারিও দেখবো। দেখো, সিনারিও 1, ধরো এটা একটা তল, এটা ধরো আনুভূমিক তল এটা। ঠিক আছে, তো আমি এই আনুভূমিক তল থেকে এত দূরে এখানে একটা বস্তু ছিল, সেই বস্তুটাকে আমি এই পর্যন্ত উঠালাম, এই উচ্চতা পর্যন্ত উঠালাম। ঠিক আছে ভাইয়া, এই উচ্চতা পর্যন্ত কি করলাম? উঠালাম, এই উচ্চতা পর্যন্ত উঠালাম। এই বস্তুটাকে, এখানে একটা বস্তু ছিল, এই বস্তুটাকে আমরা এই উচ্চতা পর্যন্ত উঠাইলাম। ঠিক আছে, তো এই বস্তুটার ভর আছে এম, অবশ্যই এই বস্তুটার ভর আছে, এবং আমরা এই উচ্চতা উঠাইলাম। উচ্চতা কি হাইট দিয়ে প্রকাশ করা হয়, এইচ দিয়ে প্রকাশ করা হয়। তো আমি এই উচ্চতা বস্তুতে উঠাইলাম। এখন এখন দেখো তো এই বস্তুটাকে এই নিচের দিকে জি জি গ্র্যাভিটেশন ফোর্স বা অভিকর্ষজ ত্বরণ টানবে এই বস্তুটাকে, এই জি ত্বরণে নিচের দিকে অবশ্যই টানবে। ঠিক আছে, আমি তাহলে আমার দেখো, আমি যখন এই বস্তুটাকে এতদূর উঠাইলাম, এতদূর কি করলাম? উঠালাম। তো এই বস্তুটার মধ্যে কি কাজ করলাম? আমি এই বস্তুটার উপর কি করলাম? কাজ করলাম। তো এই বস্তুটার উপরে কাজ করার ফলে আমরা একটু আগে শিখলাম কি কাজ করার ফলে বস্তুর মধ্যে কি জমা থাকে? শক্তি জমা থাকে। তো এই বস্তুটা, আচ্ছা, আমি যখন এই বস্তুটার উপর কাজ করলাম, এতদূর উঠানোর পরে কাজ করলাম, তো এই বস্তুটার মধ্যে অবশ্যই শক্তি জমা থাকবে। সেই শক্তির ফলে বস্তুটা, আমি যদি বস্তুটাকে ফেলে দেই তখন এই বস্তুটা অবশ্যই এই নিচে পড়বে।
কিসের জন্য নিয়ে পড়বে? জি ত্বরণে টানবে বস্তুটিকে, এর জন্য অভিকর্ষ ত্বরণের ফলে বস্তুটি কি হবে? নিচের দিকে পড়বে। ঠিক আছে না? তো এই পড়লো কেমনি? আমরা তো কাজ করিনি এরপরে, এই যে এখান থেকে আমরা এখানে নিয়ে আসেনি, নিচে তো বস্তুটাকে নিয়ে আসেনি, আমি এজেন্ট দ্বারা তো কাজ হয়নি, বা আমি তুমি দ্বারা, তোমার দ্বারা তো এটা কাজ হয়নি, এটা বস্তু নিজে নিজে কাজ করে ফেলেছে। এটা কি? বস্তুর মধ্যে শক্তি জমা ছিল, এর জন্য বস্তুটি নিজে নিজে, বা আমি এই বস্তুটাকে কিন্তু এত এখানে নিয়ে আসিনি, এই বস্তুটা কিন্তু অটোমেটিকলি এখানে পড়েছে। ঠিক আছে? বস্তুটা যখন পড়ে যাবে তখন এত অটোমেটিকলি পড়ে যাবে। তো অটোমেটিকলি পড়ে যাবে, কিসের জন্য পড়ে যাবে? বস্তুটির মধ্যে অবশ্যই শক্তি জমা ছিল, এর জন্যই বস্তুটি নিচে পড়ে গেছে। তাহলে আমি যদি বলি, তাহলে এখানে আমি যদি বলি বিভব শক্তিকে প্রকাশ করা হয় ইপি দিয়ে। বিভব শক্তি কি দিয়ে প্রকাশ করা হয়? ইপি দিয়ে প্রকাশ করা হয়। বিভব শক্তি কি দিয়ে প্রকাশ করা হয়? ইপি দিয়ে প্রকাশ করা হয়। তো ইপি সমান সমান এম জি এইচ। এম ভর, জি অভিকর্ষ ত্বরণ, এবং এইচ হচ্ছে উচ্চতা। এইচ কি? উচ্চতা। তো বিভব শক্তি কি দাঁড়াইলো? ইপি সমান সমান এম জি এইচ। এটাকে তোমাদের বইয়ে ভি দিয়ে প্রকাশ করা আছে, ভি সমান সমান কি? এম জি এইচ। এটা দিয়ে বললেও হয়, এটা দিয়ে বললেও হয়। ঠিক আছে? তো আমি একটা বস্তুর ভর ছিল এম, এই বস্তুটাকে আমি উপরে উঠাইলাম, এইচ উচ্চতায় উঠাইলাম, এবং এই বস্তুটা যখন নিচে পড়বে তখন জি ত্বরণের নিচে পড়বে, বা জি ত্বরণের ফলে, অভিকর্ষ ত্বরণের ফলে কি হবে? বস্তুটা নিচে পড়বে। ঠিক আছে? তাহলে আমরা কি দাঁড়ালাম? এই ক্ষেত্রে আমার বিভব শক্তি, যে শক্তি এখানে, যে শক্তি জমাটা ছিল বস্তুটির মধ্যে কাজ করার ফলে, আমরা কাজ করার ফলে, বস্তুটির উপর কাজ করার ফলে, বস্তুটির এখানে, এই বস্তুটির এখানে যে শক্তি জমা ছিল, সেটা কি শক্তি? সেটা হচ্ছে বিভব শক্তি। সেটা কি শক্তি? বস্তুটির এখানে যে শক্তি জমা ছিল সেটা কি ভাইয়া? বিভব শক্তি। সেটা কি শক্তি? বিভব শক্তি। সেটা কি শক্তি? বিভব শক্তি। ঠিক আছে? তো এই শক্তি জমা ছিল বোঝাই বস্তুটি নিজে নিজে কাজ করতে পেরেছে। ঠিক আছে? তাহলে কাজ করার সামর্থ্য শক্তি, এটা রিলেট করতে পারছো তোমরা, যে কাজ আর শক্তি সমতুল্য, সিমিলার কিছু একটা জিনিস। ঠিক আছে? এখন আমরা আর একটা সিনারিও দেখবো। দেখো, এখন আমরা আর একটা সিনারিও দেখবো। কি কেমন সিনারিও? এখানে ধরো একটা বস্তু আছে, এখানে একটা ধরো বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, এই বস্তুটি ভর হচ্ছে, এই বস্তুটি ভর হচ্ছে এম। ঠিক আছে? তো এই বস্তুটিকে আমি বল প্রয়োগ করে এত দূর সরালাম। ধরো বস্তুটি কত দূরে আসলো? বল প্রয়োগের ফলে বস্তুটি এত দূরে আসলো, গতিপ্রাপ্ত হলো বস্তুটি, আমি ফোর্স অ্যাপ্লাই করলাম, বস্তুটি গতি অ্যাপ্লাই হলো। হ্যাঁ, ধরো এই এই এতটুকু তল মসৃণ ছিল, এবার এখানে, এখানে ঘর্ষণ বল আছে, এখানে তো ঘর্ষণ বল ছিল না কারণ এটা মসৃণ তল, আর এতটুকু ধরো ভাইয়া কি আছে? ঘর্ষণ আছে। তাহলে এফ, ঘর্ষণ বল এফ, সেটা বিপরীত দিকে ক্রিয়া করবে, করবে কি না? বিপরীত দিকে ক্রিয়া করবে। এই বস্তুটিকে আমি ফোর্স দিয়ে এত দূর কাজ করার ফলে এত দূর বস্তুটি আসলো, এবং আমি এখানে যদি কাজ করা বন্ধ করে দিই, বস্তুটি কি এখানে থামবে? বস্তুটি এখানে কি থামবে? না, থামবে না। আমি যদি এখানে কাজ করা বন্ধ করে দিই, বস্তুটি কিন্তু এত দূর আবার আসবে, নিজে নিজে এত দূর আসবে। আমি এখানে ফোর্স অ্যাপ্লাই করার পরে কাজ 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 হলো, কাজের ফলে বস্তুটি এত দূর আসছে। আমি এখন আর কাজ দিব, মানে কাজ করবো না বস্তুটির উপরে, বস্তুটি কি এখানে থেমে যাবে? না, থামবে না। বস্তুটি কি হবে? এত দূর সরল হবে, এক্সট্রা সরল হবে, এত দূর, এতটুক। ঠিক আছে? ঘর্ষণ বলের দিকে ঘর্ষণ বলের দিকে কাজ করবে, এবং বস্তুটি এত দূর যাবে, গিয়ে ঘর্ষণ বলের কারণে কিন্তু এখানে বস্তুটি কি হবে? থেমে যাবে। যখন শেষ হয়ে যাবে বস্তুটির মধ্যে, তখন বস্তুটি কি হবে? থেমে যাবে। ঠিক আছে? একই সাথে ঘর্ষণ বলে কিন্তু কাজ করছে এখানে। আচ্ছা, ঘর্ষণ বলের কনসেপ্টটা এখানে না আনি, বস্তুটি যখন এখানে এসে থেমে যাবে, তখন তার মানে কি? বস্তুটির মধ্যে যে শক্তি সঞ্চয় ছিল, সঞ্চিত অবস্থায় ছিল, সেই শক্তিটি ফুরিয়ে গেছে, এর জন্য বস্তুটি এখানে থেমে গেছে। আমরা কাজ করেছি এত দূর, বাট এই কাজ করার ফলে বস্তুটির মধ্যে কিছু কাজ সঞ্চিত ছিল, এর জন্য বস্তুটি কি হয়েছে? এত দূর এসেছে। না হলে কি আসতো? কাজ করার ফলে বস্তুটির মধ্যে যদি শক্তি সঞ্চিত না হতো, তাহলে বস্তুটি এখানে থেমে যেত, যতটুকু কাজ ততটুকু কাজ করতো। এক্সট্রা যে এত দূর এই বস্তুটি এক্সট্রা যে এত দূর আসলো, সেটা কিন্তু হতো না। ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পেরেছো? তো এই বস্তুটি গতিশীল ছিল। এই বস্তুটা কি থেমে গেছে? না, এই বস্তুটা কিন্তু অল টাইম গতিশীলই ছিল। এখানে কাজ, শক্তি শেষ, এখানে থেমে গেছে। তো বস্তুটি গতিশীল ছিল এখানে, আর এখানে কি ছিল? বস্তুটি কিন্তু স্থির ছিল, এখানে কিন্তু বস্তুটি স্থির আছে।
এখানে কিন্তু বস্তুটি কি স্থির ছিল, স্থির আছে। এখানে কিন্তু বস্তুটি কি আছে, বস্তুটি গতিশীল আছে, গতিশীল আছে। তাহলে আমরা দেখো এই গতিশীল থাকার কারণে বস্তুটির মধ্যে শক্তি জমা হলো, এই শক্তি ইউজ করে আবার বস্তুটি এত দূর আসলো। এখানে দেখো আমি যখন বস্তুটিকে এখানে উঠাইলাম তখন এই বস্তুটি এখানে স্থির ছিল, শক্তিও জমা হলো এবং এই বস্তুটি নিচে পড়লো। তো এই বস্তুটি স্থির অবস্থা থেকে নিচে পড়েছে, আর এই বস্তুটি গতিশীল ছিল, কিন্তু এই বস্তুটিকে থামেনি, থামিয়ে থেমেছে এখানে, তখন শক্তি শেষ। তাহলে এই দুইটা সিনারিও থেকে আমরা কি বুঝতে পারলাম, এটা যদি গতিশক্তি হয় তাহলে এটা কি, এটা যদি বিভব শক্তি হয় এটা কি গতিশক্তি। তাহলে আমি এই সিনারিও থেকে বুঝতে পারলাম যে বস্তু স্থির অবস্থা থাকার কারণে যে শক্তি অর্জন করে, বস্তু স্থির অবস্থায় থাকার কারণে যে শক্তি অর্জন হয় বস্তুর মধ্যে, সেটা হচ্ছে কি বিভব শক্তি। সেটা কি বিভব শক্তি। বস্তুর স্থিতিশীলতার কারণে বস্তু যে শক্তি অর্জন করে সেটাই কি, সেটাই বিভব শক্তি। আশা করছি আমি বুঝাইতে পেরেছি যে বিভব শক্তি কি, কেন, কিভাবে হয়। ঠিক আছে। আর আমরা তো বুঝতে পারলাম এই সিনারিও থেকে যে বস্তুর স্থিতিশীলতার কারণে বস্তু যে শক্তি অর্জন করে সেটাই সেই বস্তুর কি শক্তি, বিভব শক্তি। আর এখানে কিন্তু বস্তুটি গতিশীল ছিল। তো এখন আমরা লিখতে পারি বস্তু গতিশীল থাকার কারণে যে শক্তি অর্জন করে সেটাই বস্তুটির গতিশক্তি। কি শক্তি, গতিশক্তি। আশা করি তোমরা গতিশক্তি এবং বিভব শক্তি কনসেপ্টটা বুঝতে পেরেছো। তো বস্তু গতিশীল থাকার কারণে যে শক্তি অর্জন করে সেটাই বস্তুটির গতিশক্তি, এবং এই বস্তুটি স্থিতিশীলতার কারণে যে শক্তি অর্জন করেছে সেটাই ওই বস্তুটির কি, বিভব শক্তি। আশা করি আমি বুঝাতে পেরেছি। ঠিক আছে। তো তোমরা যদি কেউ কোশ্চিন করে কেউ, বা কোশ্চিনে আসে যে বিভব শক্তি কি, গতিশক্তি কি, গতিশক্তি দ্বারা কি বুঝো, বা বিভব শক্তি দ্বারা কি বুঝো, তো তোমরা এক্সপ্লেন করতে পারবে আশা করি। ঠিক আছে, এক্সপ্লেন আশা করি তোমরা করতে পারবে। আবার যদি বলে শক্তি কি, শক্তি কাকে বলে, তোমরা এক্সপ্লেন করতে পারবে না। যারা আমার এই ভিডিওটা দেখবে অবশ্যই এক্সপ্লেন করতে পারবে যে শক্তি কি, বিভব শক্তি কি, গতিশক্তি কি, এবং আসে কোথা থেকে, কিভাবে হয়, তোমরা অবশ্যই অ্যান্সার করতে পারবে। তো আমি এটা মিশাই দেই, দেখো দেখো এখন আমরা চমৎকার একটা সূত্র আনবো, প্রমাণ করব কিভাবে সূত্রটা আসে সেটা দেখবো। গতিশক্তির ফর্মুলা আমরা জানি কি, কে সমান সমান হাফ এম ভি স্কোয়ার, এটা আমরা জানি, বা এটাকে লেখা হয় টি দিয়ে, তোমাদের বই লেখা আছে টি দিয়ে। তো এই সূত্রটা আসে কিভাবে, আমরা দেখলাম ইপি সমান সমান এম জি এইচ, এর বিভব শক্তি, সেটা কিন্তু আসে কিভাবে দেখেছি। তারপর এই সূত্রটা আসে কি করে সেটা আমরা এখন দেখবো। তো আমরা আগে বলেছি ডাব্লু কাজ এবং শক্তি, কাজ ডাব্লু সমান সমান কি এফএস, কি এফএস। তো আমরা আগে বলেছি যে কাজ আর শক্তি সমতুল্য। তো আমরা দেখি কাজ থেকে আমরা শক্তি আনতে পারি কি, এই কাজ থেকে, কাজের ফর্মুলা থেকে শক্তি ফর্মুলা আনতে পারি কি, সেটা আমরা এখন দেখবো। তাহলে ডাব্লু সমান সমান কি এফএস, অতএব ডাব্লু সমান সমান যদি এফএস হয়, দেখো এ সমান কি এম এ, তাহলে এম এ এস লিখতে পারি, আমরা লিখতে পারি কিনা। এখন দেখো
আমরা গতি অধ্যায়ে একটা সূত্র পড়েছি বা জানি, গতি অধ্যায় থেকে জানি যে ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2as। এই সূত্রটা কিন্তু আমরা জানি, গতি অধ্যায়ে পড়েছি। যারা যারা গতি অধ্যায়ে পড়েছে তারা জানো এই সূত্রটা সম্পর্কে, ঠিক আছে? তো ভি স্কয়ার সমান সমান কি ইউ স্কয়ার প্লাস 2as। এখান থেকে যদি আমরা এই 2as টাকে এবারে রেখে দিয়ে এই ইউ স্কয়ারটাকে দিয়ে পাঠাই, তাহলে কি হবে? ভি স্কয়ার মাইনাস ই স্কয়ার হবে। কি হবে? ই স্কয়ার মাইনাস, সরি, এখানে দেখো ভাইয়া, এখানে একটা জিনিস আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে, কি সেটা হচ্ছে আমার আদিবেগ কিন্তু অলওয়েজ শূন্য। আদিবেগ কিন্তু অলওয়েজ শূন্য। আমরা দেখলাম যখন বস্তুটি গতিশীল করলাম আমরা, তখন কিন্তু বস্তুটি স্থির ছিল। বস্তুটি যখন একটা উচ্চতা থেকে পড়লো, তখন বস্তুটি কিন্তু কি ছিল? স্থির ছিল। বস্তুটি যখন গতিশীল করেছি আমরা, তখন ওই গতিশীল করার আগের মুহূর্তে কিন্তু বস্তুটি স্থির ছিল। এর জন্য আমরা এখানে ইউ স্কয়ারটা শূন্য বা আদিবেগটা শূন্য। তোমরা সবাই জানো ইউ দিয়ে আদিবেগ বোঝায় এবং ভি দিয়ে শেষ বেগ বোঝায়, তাই কিনা? তো ইউ হচ্ছে কি শূন্য, তাই কিনা? এখন তোমরা যদি এই এস টাকে এখানে রেখে ভি স্কয়ার এই 2 টাকে এদিকে পাঠাও, তাহলে কি হবে? ভি স্কয়ার ডিভাইড বাই 2, ভি স্কয়ার ডিভাইড বাই 2। যেহেতু আদিবেগ শূন্য, এর জন্য আমরা ইউ কে 0 করে দিয়েছি, ইউ ভ্যানিশ। তাহলে কি হলো? ভি স্কয়ার ডিভাইড বাই 2। এখন এ এস এর জায়গাতে তোমরা কি বসাবে? ভি স্কয়ার ডিভাইড বাই 2। তাহলে এম ভি স্কয়ার ডিভাইডেড বাই 2। তাহলে আমরা বলতে পারি ই কে সমান সমান কি? হাফ এম ভি স্কয়ার। যেহেতু কাজ আর শক্তি কি সমতুল্য, তো আমি এই কাজ থেকে শক্তি নিয়ে চলে এসেছি। কাজ থেকে কি করেছি? শক্তি নিয়ে চলে এসেছি। তোমরা অবশ্যই জানো যে এই সূত্রটা গতিশীল বস্তুর ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে? তো এই সূত্র থেকে আমরা এখান থেকে এস এর মান বের করে আমরা কিন্তু ইকে বা গতিশক্তির ফর্মুলাটা নিয়ে চলে এসেছি। তাহলে এভাবে গতিশক্তির ফর্মুলাটা আসে, ইকে সমান সমান হাফ এম ভি স্কয়ার, এভাবে আসে, ঠিক আছে? তো আশা করি তোমরা এই সূত্রটা কিভাবে আসে সেটা বুঝতে পেরেছো। তো তোমরা যদি এটা বুঝতে পারো, তাহলে আমরা যদি একটা ম্যাথ করতে চাই, ধরো এখানে একটা বস্তু আছে, তো এই বস্তুটাকে আমি এখানে উঠালাম, ৭৭ মিটার উচ্চতায় উঠালাম। তাহলে এটা একটা ছাদ, এটা হচ্ছে ৭৭ মিটার, এটা কি ৭৭ মিটার। এই বস্তুটাকে আমরা কি করলাম? ৭৭ মিটার উচ্চতায় উঠালাম, এই উচ্চতায় উঠালাম। এই বস্তুটির ভর ছিল ধরো 50 কেজি। বস্তুটির ভর কত ছিল? 50 কেজি, ঠিক আছে? এবং তোমরা অবশ্যই জানো যে এই বস্তুটা যখন এখানে থাকবে, তখন এই উচ্চতায় বস্তুটি অবশ্যই কাজ করার ফলে বস্তুটির মধ্যে শক্তি জমা থাকবে। সেটা কি বিভব শক্তি? অবশ্যই বিভব শক্তি, তাই না? আর ওই উচ্চতা, এই ভূমি এই বস্তুটাকে কি বলে টানবে? জি বলে, বা অভিকর্ষ ত্বরণে টানবে বস্তুটিকে নিচের দিকে, ঠিক আছে? তো এই জি কি 9.8, এটা হচ্ছে জি এর আদর্শ মান। এটা কি জি এর আদর্শ মান, এটা কি জি এর আদর্শ মান। তাহলে এই জি বলে এই বস্তুটিকে নিচের দিকে টানবে। তাহলে অবশ্যই এই বস্তুটির একটা শক্তি আছে, সেটা কি বিভব শক্তি। তো আমি এখান থেকে যদি বলে আমাকে কেউ যে এই বস্তুটি বিভব শক্তি বের করো, তাহলে আমরা কি করব? ইপি এম জি এইচ, এম কত 50, জি কত 9.8, আর এইচ কত 70। ক্যালকুলেশন করে আমার শক্তি বের হয়ে যাবে এত জুল। এত জুল, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে অঙ্ক করতে হবে, বা অঙ্ক কিভাবে অ্যাপ্লাই করতে হবে, আর সূত্রগুলা কিভাবে অ্যাপ্লাই করতে হবে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো এতক্ষণে। এখন যদি তোমাদেরকে বলে কেউ যে কোন বস্তু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে ত্বরণে
10 সেকেন্ডে কি হলো, 10 সেকেন্ডে 60 মিটার অতিক্রম করলো। বস্তুটির গতিশক্তি কত? কি বললাম, বস্তুটির গতিশক্তি কত? তাহলে এই অঙ্কটা আমাদের কিভাবে করতে হবে? দেখো, কোন বস্তু এত ত্বরণে 10 সেকেন্ডে এত মিটার অতিক্রম করলো, বস্তুটির গতিশক্তি কত? তো আমরা কি জানি, এখন যদি আমরা সলিউশন করি এটাকে, আমরা কি জানি, আমরা জানি গতিশক্তি ই কে সমান সমান হাফ এম ভি স্কয়ার, এটা ফর্মুলা জানি। তো ফর্মুলার মধ্যে আমার লাগবে এম, তো এখানে এম দিয়ে দিই বস্তুটির ভর। ভর, বস্তুটির ভর কত? ধরো 40 কেজি, বস্তুটির ভর 40 কেজি। তো আমার এখানে এম দেওয়া আছে, আমার ভি আনলে, আমার এখানে ভি যদি জানতে পারি তাহলে আমরা এই ম্যাথটা সলভ করতে পারবো। ঠিক আছে, তো আমরা ভি কি করে আনবো? এখানে ত্বরণ দেওয়া আছে, এ দেওয়া আছে, এখানে দেওয়া আছে টি দেওয়া আছে, এখানে আদিবেগ 0, আদিবেগ কি 0, আমরা কি জানি, আচ্ছা এখানে স্থির বস্তু, স্থির আচ্ছা, কোন বস্তু স্থির অবস্থা হতে এত ত্বরণে এত সেকেন্ডে এত মিটার অতিক্রম করলো, বস্তুটির গতিশক্তি কত? এবার আমরা জানি কি, ভি সমান সমান ইউ প্লাস এটি, যারা গতি অধ্যায় পড়েছে তারা জানো ভি সমান সমান কি ইউ প্লাস এটি, ভি সমান সমান কি ইউ প্লাস এটি। যেহেতু এখানে স্থির অবস্থা হতে বস্তুটি গতিশীল হয়েছিল, স্থির অবস্থা ছিল বস্তুটি, তো স্থির অবস্থার কারণে এই ইউ বা আদিবেগ, আদিবেগ কি 0, আদিবেগ কি 0, যেহেতু বস্তুটি স্থির অবস্থা হতে এত ত্বরণে গেছিল, এত ত্বরণে এত সেকেন্ডে এত মিটার গেছে, তো আদিবেগ অবশ্যই 0 যেহেতু স্থির ছিল বস্তুটি, তাহলে ভি সমান কি এটি, এ কত 2 আর টি কত 10, কি হবে 20 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। আমরা ভি পেয়ে গেছি, তাহলে আমরা এখন বের করে ফেলতে পারবো এম কত 40 আর ভি কত 20, 20 এর উপরে স্কয়ার, এটা কাটা 20, তাহলে এখানে কত 4 0 0 ইন্টু 20, তো কত হলো 4 × 8, এটা হচ্ছে এত জুল। তো এই বস্তুটির শক্তি কতটুক? এত জুল, বস্তুটির শক্তি কি বের হলো? এত জুল। তো এই টাইপের কোশ্চেন আমরা কিভাবে ভাববো বা কিভাবে থিঙ্ক করব সেটা আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, তো দেখো এই টাইপের অঙ্ক এইভাবে সলভ করলে তোমরা খুব ইজিলি ভাবে অঙ্কটা পেরে যাবে। তো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, এই টাইপের অঙ্ক তোমাদের কি প্র্যাকটিস করতে হবে। অঙ্ক যখন তোমরা প্র্যাকটিস করবে তখন তোমাদের অঙ্ক আয়ত্তে চলে আসবে। কি হবে? অঙ্ক কি হবে? আয়ত্তে চলে আসবে। অঙ্ক কিন্তু ভাই প্র্যাকটিস করতেই হবে, সেটা হায়ার ম্যাথ বলো, জেনারেল ম্যাথ বলো, ফিজিক্স বলো, এইসব বিষয়ের অঙ্কগুলা, ম্যাথগুলো তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমরা অঙ্কগুলা করে ফেলতে পারবে। এখন আমরা যদি একটা টপিক পড়ি, দেখো বিভব শক্তি কি ঋণাত্মক হতে পারে বা শক্তি কি ঋণাত্মক হতে পারে? গতিশক্তি, আমরা যদি আগে গতিশক্তির সূত্র নিয়ে আলোচনা করি। দেখো গতিশক্তি, আচ্ছা গতিশক্তি কি কখনো ঋণাত্মক হতে পারে? গতিশক্তির ফর্মুলা কি? ইকে সমান সমান হাফ এম ভি স্কয়ার। এই গতিশক্তি কি ঋণাত্মক হতে পারে? আমরা কি করে বুঝবো? এম এম এ কি ভর, ভর কি ঋণাত্মক হতে পারে? ভর কি ঋণাত্মক হতে পারে? ভর কিন্তু ঋণাত্মক হতে পারে না। কখনো শুনেছো যে এই ব্যক্তির ভর -60 কেজি, -60 কেজি বা -40 কেজি, এরকম কি ভর হয়? না, ভর কিন্তু মাইনাস হয় না। তো ভর যেহেতু মাইনাস হয় না, তো গতিশক্তি, ভরের কারণে গতিশক্তি মাইনাস হতে পারে না। এখন বেগ, ভি স্কয়ার আছে, এটা এখানে ভি স্কয়ার আছে, বেগ যদি ঋণাত্মক হয়, বেগ ঋণাত্মক হোক ধনাত্মক হোক, প্লাস হোক মাইনাস হোক, এখানে স্কয়ার আছে না,
বেগ অলওয়েজ পজিটিভ। এখানে এই ক্ষেত্রে গতিশক্তির ক্ষেত্রে বেগ কি অলওয়েজ পজিটিভ। তো মাথায় রাখবা গতিশক্তি গতিশক্তি এখানে তো বেগ ঋণাত্মক হোক আর পজিটিভ, ঋণাত্মক হোক আর ধনাত্মক হোক, এখানে বেগ প্লাস হোক বা মাইনাস হোক অলওয়েজ পজিটিভ, কারণ কি উপরে স্কোয়ার আছে, আর ভর তো কখনো ঋণাত্মক হওয়ার চান্সই নেই। তো দেখো তাহলে ভরও ঋণাত্মক না, বেগও ঋণাত্মক না, তো এই রাশিটি কি ইকে বা গতিশক্তি কি ঋণাত্মক হবে? কখনোই সম্ভব না। গতিশক্তি কখনো ঋণাত্মক হওয়া সম্ভব না। তো মাথায় রাখবে গতিশক্তি কখনো ঋণাত্মক হয় না, কখনো ঋণাত্মক হয় না। সিম্পল জিনিস, তোমাকে যদি পরীক্ষা হলে কোশ্চিন করে বা এমসিকিউতে আসে যে নিচের কোনটি ঋণাত্মক হয় না, গতিশক্তি দিয়ে দিল, বা তোমাকে বললো যে গতিশক্তি ঋণাত্মক হয় কি হয় না, কেউ প্রশ্ন করলো, তখন তুমি কি বলবে? গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না। ব্যাখ্যা কি? এই যে এটা হচ্ছে ব্যাখ্যা, সূত্রই ব্যাখ্যা। ঠিক আছে? তোমাকে যদি কেউ প্রশ্ন করে বা এমসিকিউতে আসে যে গতিশক্তি ঋণাত্মক হতে পারে কি পারে না, তখন তুমি কি দেবা? গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না, বা গতিশক্তি কখনো ঋণাত্মক হয় না। ঠিক আছে? এখন এই গতিশক্তি থেকে আমরা একটা খুব মজাদার একটা জিনিস আনবো। এই গতিশক্তি এবং ভরবেগের একটা কানেকশন আছে। কি আছে? গতিশক্তি এবং ভরবেগের একটা সুন্দর কানেকশন আছে। দেখো কি কানেকশন, কি কানেকশন দেখো। দেখো ই কে সমান সমান হাফ এমভি স্কোয়ার। ইকে কি সমান সমান হাফ এমভি স্কোয়ার। আমরা সকলে জানি পি সমান সমান এমভি। এটা যে ভরবেগ সূত্র, যারা বলদে পড়েছো তারা জানো যে পি সমান এমভি। এটা কি কি সূত্র? ভরবেগ, পি সমান সমান এমভি, এটা কি ভরবেগের সূত্র। তোমরা কি জানো? এটা ভরবেগের সূত্র, যারা বলদে পড়েছো তারা জানো পি সমান সমান এমভি। ঠিক আছে? তো পি সমান সমান এমভি যদি হয়, দেখো ই কে সমান সমান, দেখো হাফ, আমি এখানে এম স্কয়ার আনলাম, ভি স্কয়ারও আনলাম, এখানে একটা এক্সট্রা এম আমি গুণ করেছি উপরে, যেহেতু এটা ভরবেগ আমাকে ভরবেগ আনতে হবে। ভরবেগ পি, ভরবেগ এবং ইকে, ইকে অর্থাৎ গতিশক্তি আর ভরবেগ একটা সম্পর্ক আমি আনবো। ঠিক আছে? তো আমার কি দরকার? এম কে গুণ করলাম, উপরে উপরে একটা এম গুণ করলাম, তাহলে নিচে একটা এম দিয়ে ভাগ করতে হবে, অবশ্যই করতে হবে, তাই কি না? তো দেখো ইকে সমান সমান হাফ, উপরে দেখো এম ভি, উপরে এম ভি, তারপরে হোল স্কয়ার দিতে পারি আমরা, নিচে এম থাকলো। কি করেছি আমরা? হাফ এম ভি স্কয়ার ছিল, আমি উপরে এম দিয়ে গুণ করেছি আর নিচে এম দিয়ে ভাগ করে দিয়েছি। উপরে একটা এম গুণ করেছি, তো এই এম আর এম কেটে গিয়ে আবার আগের আগের অবস্থানে চলে আসে। দেখো শুধু আমি উপরে যে এম দিয়ে গুণ করছি, নিচে সেই এম দিয়ে ভাগ করে দিয়েছি, সিম্পল। তো আমি এ এম ভি ব্র্যাকেটে লিখে, এ এম ভি কে আমি একসাথে লিখে উপরে হোল স্কয়ার দিয়েছি আর নিচে এম থাকলো। এবার ই কে সমান সমান হাফ, দেখো এম ভি মানে কি পি, পি স্কয়ার ডিভাইড বাই 2m, তাহলে কি দাঁড়ালো? পি স্কয়ার ডিভাইড বাই 2m। তাহলে ই কে সমান কি দাঁড়ালো? পি স্কয়ার সমান সমান 2m। অতএব ই কে সমান কি দাঁড়ালো? ই কে সমান সমান কি দাঁড়ালো? পি স্কয়ার ডিভাইড বাই 2m। এটাই হচ্ছে গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক। কি সম্পর্ক? এই যে ই কে সমানুপাতিক পি স্কয়ার, ই কে সমানুপাতিক পি স্কয়ার। আমি যদি এখান থেকে বলি তাহলে কি হবে? ই কে সমান সমান ই কে সমানুপাতিক ভি স্কয়ার। এখান থেকে যদি আমরা বলি তাহলে ই কে সমানুপাতিক কি? ভি স্কয়ার। ঠিক আছে? ই কে সমানুপাতিক ভি স্কয়ার। আমি এখানে সম্পর্ক স্থাপন করছি। এখানে আমরা কি পেলাম? ই কে সমান সমান ভি স্কয়ার। এখানে গতিশক্তি এবং বেগের একটা সম্পর্ক পেলাম, ই কে সমানুপাতিক ভি স্কয়ার। আর এই সূত্র থেকে আমরা একটা সম্পর্ক পেলাম, গতিশক্তি এবং ভরবেগের সম্পর্ক। কি সম্পর্ক? সেটা হচ্ছে ই কে সমানুপাতিক পি স্কয়ার। এটা দ্বারা এই সম্পর্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই সম্পর্ক দ্বারা কিন্তু অনেক এমসিকিউ আসে। কি এমসিকিউ আসে সেটা তোমরা পরবর্তীতে জানতে পারবে। আর কি বলতে পারি আমরা এই সূত্র থেকে? আমরা কি আবার কি বলতে পারি? এই সূত্র থেকে আমরা বলতে পারি ই কে সমানুপাতিক এম, ই কে সমানুপাতিক কি? এম, ই কে সমানুপাতিক এম, এম কি? ই কে সমানুপাতিক এম। এখান থেকে আর একটা কি বলতে পারি আমরা এখান থেকে আমরা কি বলতে পারি? ই কে সমানুপাতিক হাফ এম, ই কে সমানুপাতিক 1/m, হাফ না সরি, ই কে সমানুপাতিক 1/m। তো দেখো
গতিশক্তির ক্ষেত্রে গতিশক্তি এবং ভরের দুইটা সম্পর্ক, একটা হচ্ছে ইকে সমান সমান এম, ইকে সমানুপাতিক এম, আর একটা কি ইকে, সরি এখানে সমানুপাতিক হবে, ইকে সমানুপাতিক 1/m। গতিশক্তির ক্ষেত্রে বেগ এবং শক্তির দুইটা সম্পর্ক, একটা ইকে সমানুপাতিক এম, ইকে সমানুপাতিক 1/m। আর বেগের ক্ষেত্রে একটাই, সেটা কি ইকে সমানুপাতিক ভি স্কয়ার, ইকে সমানুপাতিক ভি স্কয়ার। বেগ আর শক্তির একটা সম্পর্ক কি ইকে সমান সমান এই ইকে সমানুপাতিক ভি স্কয়ার, আর ভরবেগের সাথে সম্পর্ক কি ইকে সমানুপাতিক পি স্কয়ার। ঠিক আছে, এই কয়েকটা সম্পর্ক আমাদের জানতে হবে, এমসিকিউ এর জন্য অবশ্যই জানতে হবে। ঠিক আছে, তো এই সম্পর্ক দ্বারা আমরা কি